শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। শেষ হলো ফিফা বিশ্বকাপ 2026। ফুটবল কেবলমাত্র খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, অনুভূতি, আনন্দ, বেদনা, হতাশা, অশ্রু, নানা বিষয় জড়িয়ে থাকে। এই ফুটবলে আমরা দেখেছি কেউ জিতে নাম লিখিয়েছে ইতিহাসে, আবার কেউ হেরে জায়গা করে নিয়েছে কোটি মানুষের হৃদয়ে। এই বিশ্বকাপে আমরা দেখেছি কোনো তারকার শেষ বিশ্বকাপ শেষ হয়েছে অশ্রুতে, কোনো নতুনের পথ শুরু হয়েছে কিংবদন্তির মধ্য দিয়ে। দর্শক, এই এক মাসের বিশ্বকাপে নানা আবেগ, অনুভূতি, অনুপ্রেরণার গল্পগুলো আমরা আজকে শুনব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি আবেগ অনুভূতির যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে ঘিরে যে হাসি কান্নার বিশ্বকাপ, কারো স্বপ্নভঙ্গ, কারো স্বপ্ন পূরণ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম কায়সার, রয়েছেন সাবেক ফুটবলার জনাব রুম্মান বিন ওয়ালি সাব্বির, এবং আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী কর্নিয়া। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখে অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই রুম্মান ওয়ালি বিন সাব্বির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে আলাপ, দিনভর এ আলাপ চলছে, আরও কিছুদিন হয়তো চলবে, যদিও বিশ্বকাপ শেষ হয়েছে, তার রেশ রয়েছে গোটা বিশ্বেই। তো আমাদের যে আলাপ, সেখানে প্রথমত আমরা যদি জানতে চাই যে এই বিশ্বকাপ তো শেষ হলো, অন্যান্য বিশ্বকাপের বিগত সময়ের যে বিশ্বকাপ গিয়েছে তার সাথে এবারকার বিশ্বকাপের মূল জায়গাগুলোর যে পার্থক্য যদি বলি, বা নূতনত্ব, ভিন্ন মাত্রা কি দেখলেন, সেটি দিয়ে যদি শুরু করেন। ধন্যবাদ। আসলে এইবার তো 48 দেশ নিয়ে 3টা দেশে ওয়ার্ল্ড কাপ হয়েছে, এবং গ্রুপ পর্যায়ে যারাই খেলেছে তা সুপিরিয়র টিম হিসেবে তারা এসছে, এবং কিছু কিছু দল, কেপ ভার্দের মতো দল, হ্যাঁ, তারপরে হলো আপনার আছে, কুরাসাও আছে, তারপরে কঙ্গো আছে, এরা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। মানে আমরা এদেরকে যদিও নতুন হিসেবে জানি, এবং এশিয়ান দল হিসেবে জাপান এবং কোরিয়া তাদের পারফরমেন্স দুর্দান্ত করেছে। তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপটা প্রতিটা খেলাই সবসময় চ্যালেঞ্জিং, হ্যাঁ, আন্ডার মানে 32 থেকে 16 পর্যন্ত প্রতিটা নকআউট খেলা। তো এই পর্যায়ে বহুতগুলি ম্যাচগুলি খেলে, যে গত ওয়ার্ল্ড কাপ ছিল 7টা, এবারে হলো 8টা ম্যাচ খেলে কিন্তু যারাই চ্যাম্পিয়ন হয়েছে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো আমি বলবো যে খেলাটা এবার জমজমাট ছিল, সবাইতে অনেক উন্মাদনা ছিল আর আনন্দ ছিল। আমি মনে করি বিশ্বে, আমি জানি না, আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল, তারপর ইউরোপের যে ইংল্যান্ড, ফ্রান্স, এদের যখন সমর্থক আছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের যে উত্তেজনা হয়, আমার কাছে কেন জানি মনে হয় যে পরিসংখ্যান বলে যে বাংলাদেশে ফুটবলের যে ওয়ার্ল্ড কাপ যে জমজমাট হয়, সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে যায়, এই ওয়ার্ল্ড কাপটা মনে করে নিজের মতন একটা আনন্দ চিন্তা করে। এবং এটার রেসটা যদি আমি টানি, তখন বিগত দিনে আমাদের সময় যখন ফুটবল ছিল, কায়সা ভাই বলতে পারবে যে আমাদের মোহামেডান আবাহনী যেদিনই খেলা, যার খেলা থাকতো, পতাকায় ভর্তি হয়ে যেত। মানুষ বের হলে বুঝতে পারতো যে আজকে মোহামেডানের খেলা না আবাহনী খেলা। আর মোহামেডান আবাহনী যে খেলা হইতো, সে কিন্তু আর চিন্তাই করা যায় না কে কত বড় পতাকা। ওইখান থেকে কিন্তু আমাদের এই স্টার্টটা শুরু হয়েছে, হ্যাঁ, এবং আমার প্রজন্ম আস্তে ডে বাই ডে এই ওয়ার্ল্ড কাপের দিকে ঝুঁকে, যেহেতু আমাদের ফুটবলটা একটু ডাউনার্স দিকে যে চলে গেছে, যে কারণেই ওয়ার্ল্ড কাপটা আনন্দ ফিল করে, সেটা আমাদের ফুটবলারদের ভিতরে, আমাদের দেশের ফুটবলের ভিতরে সেটা পায় না, কমে গেছে। তা আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপটা খুবই সুন্দর হয়েছে, জমজমাট হয়েছে, এবং বিশেষ করে যে আশা ছিল আর্জেন্টিনার প্রতি, যে আর্জেন্টিনা যেভাবে 3টা-4টা ম্যাচ তারা কামব্যাক করেছে, গোল ডাউনে থাকার পরেও তারা লাস্ট 15 মিনিটে 13 মিনিটে 3 গোল করেছে, এটা অস্বাভাবিক খেলা। তো আমরা কেউ আশা করি নেই যে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এরকম খেলবে। তো তারা আমার কাছে মনে হচ্ছিল যে একটা নেগেটিভ ফুটবল খেলার প্ল্যান তারা করছে। তারা যেহেতু সুপিরিয়র টিম স্পেন, এবং স্পেন লাস্ট ম্যাচ ফ্রান্সের সাথে
দুর্দান্ত খেলেছে, ফ্রান্সকে কোনো পাত্তাই দেয় নাই। সেইভাবে স্পেনকে যেভাবে আর্জেন্টিনা দেখেছি, আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে স্ট্র্যাটেজি নিয়েছিল যে আমরা একটু রক্ষণাত্মক খেলবো, বাট কাউন্টার অ্যাটাকে যাব, তারপরে রেজাল্ট হলে হবে, নাহলে পরবর্তী সময় আমরা লাস্টে ট্রাই ব্রেকে, যেহেতু আমাদের গোলকিপার আছে, হ্যাঁ মার্টিনেজ আছে, তো সেখানে আমার কাছে মনে হয় যে আমরা এটাও হয়তো বা জিততে পারি। এই প্ল্যানটা হয়তো বা তারা নিয়েছে, তাদের খেলা দেখে আমার কাছে মনে হয় এই জিনিসটা ভালো লাগেনি আমার কাছে। আচ্ছা, আমি এ বিষয়ে আরও শুনবো, আমাদের আরও দুজন আলোচক আছেন, তার কাছেও শুনবো। এমএম কায়সার, আপনার কাছেই শুনি। ফাইনাল সম্পর্কে তো অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু তার আগে পুরো বিশ্বকাপ দেখলেন, দীর্ঘদিন থেকে আপনি এই ক্রীড়া জগতের সাংবাদিকতা করছেন। আপনি দেখবেন যে সব দেশে কিন্তু টাইমিং জোন আবার এক না। রাইট। আপনি বাংলাদেশ বা আপনি এশিয়ান দেশগুলোতে হয়তো টাইমিংটাই সেরকমভাবে হয়েছে, কিন্তু আবার ইউরোপে এই টাইমিংয়ের সাথে তেমন কোনো পার্থক্য হয়নি। আর সেটা হয়তো কর্মদক্ষতার ক্ষেত্রে আপনি প্রসঙ্গটা আনতে পারেন, কিন্তু লাভবানও হয়েছে। আপনি বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আয় করেছে আপনি ফিফা এই বিশ্বকাপ আপনার বিশ্বকাপ থেকে। ফিফা প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে 4 বছর পর পর তারা এই যে টুর্নামেন্টের আয়োজন করে থাকেন, এটা তাদের এখান থেকে বাণিজ্যিকরণ তো অবশ্যই একটা বড় বিষয় রয়েছে। কারণটা হলো যে ফিফার যতগুলো আপনার সদস্য রাষ্ট্র রয়েছে তাদেরকে আপনি ফুটবল ডেভেলপমেন্টের জন্য এখান থেকে কিন্তু অর্থগুলো তারা দিয়ে থাকেন, টাকাগুলো দিয়ে থাকেন, এবং এই বাণিজ্যিকীকরণের অনেক উপায় ফিফা কিন্তু এবার খুঁজে বের করেছে। যেমন আপনি ডিহাইড্রেশন ব্রেক এসেছে ফুটবলের মাঝখানে। আমরা 45 মিনিট আগে জানতাম সাব্বির ভাইরা যখন খেলতেন টানা 45 মিনিট খেলতেন তিনি, কিন্তু এখন 25 মিনিট পর আপনি একটা ব্রেক পাচ্ছেন, এবং শুধু একটা না, আপনি 45 সেকেন্ড হাফেও কিন্তু আপনি আরেকটা ব্রেক পাচ্ছেন। সো এটা বাণিজ্যের জন্য, ওটা অনেকে বলছেন যে আপনি সেটা যে আপনি খেলোয়াড়রা যাতে খুব বেশি টায়ার্ড না হয়ে যান, একটা মানে আপনি ডিহাইড্রেশনে না ভুগেন, এই কারণে এই ব্রেকটা দেওয়া হয়েছে। কিন্তু এই ব্রেকটা মূলত দেওয়া হয়েছে আপনার 2.5 মিনিট করে যদি দেখেন আপনি, তাহলে কিন্তু আপনি প্রচুর বিজ্ঞাপন থেকে আপনি এই সময়টায় ইনকামটুকু হয়ে থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই নতুনত্বে আমি বিশ্বাসী না। কারণ আপনি যখনই আপনি একটা খেলার চলছে, সেই খেলার টেম্পোটা আপনি কিন্তু স্থিমিত হয়ে যায়। দেখবেন যে খেলার মধ্যে এক ধরনের কিন্তু একটা বাধা চলে আসে। আর ফুটবল হলো এমন জিনিস যে আপনি একটা সিঙ্ক্রোনাইজেশনের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে এখানে। দেখবেন যে আপনি হঠাৎ করে যদি আপনি একটা ফাউলও হয়ে যায়, খেলা যদি বন্ধ থাকে, তখন কিন্তু সেই একটা ছন্দ বলে একটা কথা আছে না, কর্নিয়া এটা আরও ভালো বলতে পারবেন কারণ উনি গানের মানুষ, আপনি তাল কেটে যায়। সো তাল যখন কেটে যায় তখন কিন্তু আবার নতুন করে তালটা জোড়া লাগাতে হয়। তো এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এবার প্রথমবারের মধ্যে ফিফাটা চালু করেছে, আমি জানি না এটা পরবর্তীতে থাকবে কিনা। তবে নতুন যে বেশ কিছু জিনিস আছে, যেমন আপনি ভিআর, গতবারও ভিআর ছিল, কিন্তু এবারে এটার ভূমিকাটা অনেক বেশি। ভিআর নিয়ে কথা বলবো, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যেটা এই নতুনত্বটা এসেছে। না, বিতর্ক সবকিছুতে থাকবে, নতুন যে কোনো কিছুর মধ্যে কিন্তু আপনি বিতর্ক থাকবে, সেটা সমস্যা না। বাট জিনিসটা হলো যে আপনি এই ভিআরটা কেন করা হয়েছে? ভিআরটা এই কারণে করা হয়েছে যে যাতে আপনি সেটার জন্য প্রযুক্তির সহায়তা নিয়ে থাকেন, এবং এই ক্ষেত্রে যদি খেলা বন্ধ থাকে আমি এটা মেনে নিতে রাজি আছি। কারণ আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমাকে হারিয়ে দিবেন বা আমার বিপক্ষে চলে যাবে বা আমি একটা সুবিধা পেয়ে যাব, তাহলে এটা নিয়ে সারা জীবন আমাদেরকে কথা শুনতে হবে। বা আপনি একটা খেলার মধ্যে, তো আমি মনে করি যে এটা একটা বড় ধরনের কিন্তু আপনি একটা মানে অসঙ্গতি। তো এই কারণে আপনি যদি সিদ্ধান্ত নির্ভুল নেওয়ার জন্য প্রযুক্তির সহায়তা নিয়ে থাকেন, সেটার জন্য খেলা যদি কিছুক্ষণ বন্ধও থাকে, আমি এটাতে মাইন্ড করব না। কারণ আমি চাই যেন সবাই সঠিক সিদ্ধান্তটা পাক, সঠিক বিচারটাকু পাক। আর আপনি যেটা বলছেন যে ভিআর নিয়ে অনেক বিতর্ক রয়েছে, বিতর্ক অনেক কিছুতে থাকবে, কিন্তু বিতর্কটা হলো কি যে আমরা যারা ভিআরের সিস্টেমটা কি সেটা জানি না দেখে কিন্তু আপনারা হঠাৎ করে সেটা নিয়ে আপনি সমালোচনা শুরু করে দিই। আপনি দেখবেন যে আমি ছোট্ট করে শেষ করছি, সেটি হলো যে ভিআর কিন্তু আপনার যে জিনিসটা রয়েছে সেটা হলো যে পার সেকেন্ডে আপনি 50টা ফ্রেম কিন্তু আপনি রেকর্ডেড হচ্ছে টেলিভিশনে। এটা শুধুমাত্র আপনি পার সেকেন্ডে 50টা ফ্রেম রেকর্ডেড হচ্ছে। দ্যাট মিনস আপনি প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এটা ভিডিও হচ্ছে। বাট বিষয়টা হলো যে আপনি ভিআর কিন্তু সব বিষয়ে রেফারিকে কিন্তু আপনার ইনফর্ম করবে না। কোন বিষয়টা ইনফর্ম করবে? রেফারি যেটাতে অবভিয়াস এরর করেছেন, মানে সত্যিকার অর্থে ভুল হয়েছে, রেফারির ভুল হয়েছে, সেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ভিআর তখনই রেফারিকে বলবে যে তুমি যে বাঁশিটা বাজিয়েছিলে বা তুমি যে লাল কার্ডটা দেখিয়েছিলে, দেখানোর কথা একজনকে, দেখিয়ে দিয়েছো আরেকজনকে, এবং তুমি যে ফাউলটা ধরেছো খুব সম্ভবত ফাউলটা ঠিক হবে না, কারণ ততক্ষণে বলটা তার পায়ে ছিল এবং ফাউল অন্য আরেকজনের হবে। এই যে অবভিয়াস এররগুলো, সেগুলো কিন্তু আপনি ভিআর যখন রেফারিকে কানে বলে, তখন রেফারি গিয়ে সেটা আপনি চেক করেন, এবং চেক করার পরে তখন তিনি তার সিদ্ধান্তটা চেঞ্জ করতে পারেন। ভিআর কিন্তু কখনো বলে না যে তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো, তিনি বলেন যে অবভিয়াস একটা এরর রয়েছে, তুমি একটু রিপ্লেটা দেখতে পারো, জাস্ট এটাই। এই কারণে আপনি দেখবেন যে রেফারি যখন মাঠে গিয়ে ভিআরটা চেক করেন,
চেক করে এসে তিনি কিন্তু মাঠে নিজের সিদ্ধান্তটা দেন। দ্যাট মিনস ভিআর কিন্তু তাকে সিদ্ধান্তটা দিচ্ছে না, ভিআর তাকে সহায়তা করছে, সিদ্ধান্তটা কিন্তু রেফারি দিচ্ছেন। সো এই জিনিসগুলি অনেকে আমরা জানি না দেখে আমরা হয়তো ভিআর নিয়ে সমালোচনা করি যে ওইটা ভিআরে গেল, আমারটা কেন চেক হলো না। ভিআরে প্রত্যেকটা পদক্ষেপ চেক হয়, আপনি জেনে রাখেন। যদি যেটা ভুল হয়ে থাকে সেটাই কিন্তু রেফারিকে শুধু জানানো হয়, আর বাদ বাকি কিন্তু জানানো হয় না। আর আর তার মানে আলটিমেট ডিসিশনটা তো রেফারি নেয়। আলটিমেট ডিসিশন রেফারি নেবেন, আলটিমেট ডিসিশন রেফারি নেবেন। আপনি এটা বলতে পারেন যে রেফারি যদি কোনো একটা ফাউলের বিষয়ে যে সিদ্ধান্ত নেন, সেই ফাউলের বিষয়ে ওনার দৃষ্টিভঙ্গি কি সেটা নিয়ে কিন্তু তিনি বাঁশিটা বাজান। হয়তো দেখা গেল যে তিনি যেভাবে বাঁশিটা বাজাচ্ছেন তাতে মনে হচ্ছে যে না, এটা আরেকজনের প্রতি হয়তো সফট কর্নার হয়ে গেল। না, সফট কর্নার ঠিক না, খুব একটা সহিংস আচরণ করেনি, এটা একটা ধাক্কা লেগে গিয়েছে, অ্যাক্সিডেন্টলি হতে পারে। কিছু জিনিস হয়েছে যে অ্যাক্সিডেন্টলি, এবং কিছু জিনিস হচ্ছে ইন্টেনশনালি। আপনি তো এটা সবসময় হয়ে থাকে, আমরা রাস্তায় হাঁটতে গেলেও কিন্তু অনেকের সাথে ইন্টেনশনালি ধাক্কা বিষয় রয়েছে আর একটা অ্যাক্সিডেন্টলি রয়েছে। রেফারি তো মানে রেফারি তখন রেফারি সেই অনুযায়ী সিদ্ধান্তটা নেন। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই বিনিদ্র রজনী আমাদের খুব ভালো কেটেছে, কারণ খুব উপভোগ্য ম্যাচ হয়েছে। আমি ভেবেছিলাম যে 48টা দেশ যখন খেলবে তখন র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর সঙ্গে যে নামগুলো আপনি বলছেন, কর্নিয়া এক্সেপ্ট ফাইনাল ম্যাচটা কি বলবেন? আমি আসলে মানে একমত, কারণ কালকের ম্যাচটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমার কাছে মনে হচ্ছিল যে সিরিয়াসও ছিল কিনা আমি জানি না, বাট স্পেন হ্যাঁ থাকা উচিত ছিল, রাইট? আরো বেশি আমার কাছে মনে হচ্ছিল যে তারা সিরিয়াস ছিল না, পেরে উঠছিল না। না, কয়েকবার চান্স পেয়েছিল কিন্তু কয়েকবার, হ্যাঁ স্পেনের সাথে লাস্টের দিকে কিন্তু কয়েকবার গোল করার চান্স পেয়েছিল। ওখান থেকে মেসি ওখান থেকে কিক করছে, বাট ওরা কোনোভাবেই সেটাকে মানে ধরতে পারছিল না, দ্যাটস ওয়াই কিন্তু গোল হচ্ছিল না। কিন্তু অপর পক্ষ আমি বারবার দেখছিলাম যে স্পেন খুব ভালো খেলছিল এবং তারা মনে হয় 2বার গোল দিয়েছে যেটা নেওয়া হয়নি, কাউন্ট করা হয়নি, রাইট? দুবার জালে বল গিয়েছিল, একবার ফাউলের কারণে, একবার অফসাইডের কারণে। এবং তারা যতটুকু সম্ভব বারবার করে মানে গোল করার চেষ্টা করছে, এবং সেখানে মার্টিনেজ দেখছি খুব ভালোভাবে সেটাকে ক্যাচ করছে। তো এটা খুব ভালো ছিল, বাট আমরা চাচ্ছিলাম যে আসলে অ্যাটলিস্ট একটা গোল হলেও যদি দিত তাহলে হয়তো বা দেখা যেত আমাদের যে এক্সপেকটেশন। কারণ প্রত্যেকটা আর্জেন্টিনা খেলার ম্যাচে আপনি দেখবেন যে লাস্টের দিকে কিন্তু আমাদের বলতে আপনি বলছেন যে আর্জেন্টিনা সমর্থক যারা, হ্যাঁ আমি যেহেতু আর্জেন্টিনা সেটার কথাই বলবো। কারণ অন্যান্য সময় তো আপনি আর্জেন্টিনার জার্সি পরেন, আজকে পরেন না। আজকেও কিন্তু আমি কালারটা ঠিক আছে, ম্যাচ করার সময় ওনার নাম কিন্তু লিওনেল কর্নিয়া। লিওনেল কর্নিয়া, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা নাম দিয়েছেন ভাইয়া। আমার কাছে আসলে মানে এটাই মনে হচ্ছিল যে যদি একটা মানে গোল দিত তাহলে খুব ভালো হতো, কারণ লাস্ট ম্যাচগুলোতে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমরা একটু সারপ্রাইজলি, ওই যে ভাইয়া বলছিল যে 15 মিনিটের মধ্যে আমরা 3টা গোল দিয়েছি, আবার লাস্ট ম্যাচে 2টো গোল দিয়েছি, এরকম অনেকবারই হয়েছে। তো এবার আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি ওয়েট করছিলাম, মানে শেষের সময় ফিরে আসার যে বিষয় সেই প্রত্যাশায় ছিলেন শেষ পর্যন্ত। কামব্যাকটা চাচ্ছিলাম, যেটা হয়নি আসলে। আমরা আরো আলাপ করব, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ রোমান ওয়ালিম ইনসাব্বির। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে বেশ কিছু ছোট দলের পারফরমেন্স বলি, যদিও কাউকে ছোট বলা ঠিক না, কারণ হ্যাঁ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল, এবং যাদের নাম আমরা অনেক সময় শুনিনি, অপেক্ষাকৃত কম যাদেরকে আমরা নাম শুনেছি, তাদের পারফরমেন্সও আমরা দেখেছি, এবং সেটি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এবং এই বিশ্বকাপে কি আরেকটি বিষয় আপনি বলবেন কিনা যে গোলরক্ষকদের যে ভূমিকা, বেশ কিছু গোলরক্ষক আমরা পেলাম কিনা যেগুলো আমরা পরবর্তীতে হয়তো ক্লাব ফুটবলে আমরা দেখতে পাবো, এই বিষয়টি একটু আলাপ করবেন। ডেফিনেটলি, অবশ্যই। অনেক আলজেরিয়া গোলকিপার অনেক ভালো, মানে আমাদের জিদানের ছেলে। তারপরে কেপ ভার্দের গোলকিপার অনেক ভালো, হ্যাঁ ভজেনিয়া দুর্দান্ত খেলেছে। হ্যাঁ, তো এরকম আরও অনেকগুলি গোলকিপার আছে যারা মানে সাংঘাতিক ভালো খেলেছে এবং পারফর্ম করে। এবং আমার কাছে মনে হয় তারা যদি ইউরোপে কোনো ভালো টিম না খেলে থাকে, তা আমার কাছে মনে হয় ভালো ভালো দল যারা আছে ইউরোপে, তারা এবার তাদের সাথে কন্ট্রাক্ট করবে আমার কাছে মনে হয়। তো গোলকিপারের যে পারফরমেন্স আমরা বলি, যে গোলকিপারের পারফরমেন্স আমরা অনেক স্যাটিসফাইড, কারণ তারা যে গোলগুলি খেয়েছে ভালো গোলগুলি খেয়েছে, মানে বাজে গোল তারা খায়নি, তারা অনেক সেভ করেছে দলকে। তো সেই দিক থেকে আমি বলবো যে গোলকিপারের এইবার ওয়ার্ল্ড কাপের গোলকিপারে অনেক পারফরমেন্স ভালো হয়েছে, অনেকগুলি টিমের গোলকিপার, এখন সবার নাম আমি বলতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এবার ওয়ার্ল্ড কাপের গোলকিপারদের একটা ভালো ভূমিকা ছিল, এবং অন্য ওয়ার্ল্ড কাপে দেখা যায় না, হয়তো অন্য ওয়ার্ল্ড কাপে 2-1টা গোলকিপার যারা নাম করা গোলকিপার তারাই হয়তো পারফর্ম ভালো করে। এই বছর কিন্তু অনেকগুলি গোলকিপার তারা
ভালো খেলেছে। আপনার নরওয়েকে ধরেন, নরওয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তারা ব্রাজিলকে হারিয়েছে, ব্রাজিলকে হারিয়েছে। হ্যাঁ, তো সেখানে আমাদের যে স্ট্রাইকার আপনার হালান কিন্তু দুর্দান্ত খেলেছে, 2টা গোল করেছে, কিন্তু মাঠে কিন্তু তাকে কিন্তু বিচরণ খুব একটা বেশি দেখা যায়নি, কিন্তু গোলের সময় এবং সে কিন্তু ডিবক্সে সে কিন্তু সাংঘাতিক মানে গোল ভয়ঙ্কর প্লেয়ার, মানে গোল কোত্থেকে হতে পারে সেই জায়গাগুলি সে বিচক্ষণতার আছে এবং সেই পজিশনে সে থাকে, যে কারণে হেড করে গোল করেছে। আরেকটা যে গোলটা আপনি বা এর পরে যদি আপনি ভিডিও দেখতে চান, দেখবেন সে কিন্তু গোলকিপারকে দেখে তারপরে বলটাকে কিন্তু শ্যুট করেছে। আমাদের ব্রাজিলের প্লেয়ারদের পায়ের ফাঁক দিয়ে কর্নারে বল করে ও কিন্তু দেখে শুনে বলটা মেরেছে। তার মানে তার কনফিডেন্স লেভেলটা অনেক হাই ছিল এবং সে কিন্তু সেই পারফরমেন্স করে তারা কিন্তু জিতেছে ওই ম্যাচ। তা আমি যদি বলি যে এদের পারফরমেন্স, মানে হল্যান্ডের পারফরমেন্স, মানে আপনি যদি নরওয়ে পারফরমেন্স বলেন, গুড, ভেরি গুড, কিন্তু সুপিরিয়র টিম হিসেবে অন্যরা এসছে। জি, একটি তো গেল মিশর এবং নরওয়ের কথা আমরা বললাম, যে যাদের পারফরমেন্স মোটামুটি আপ টু দ্য মার্ক এবং আমরা বিয়ন্ড এক্সপেকটেশনই বলতে পারি। আবার প্রত্যাশা পূরণ করে, যেমন কিছু দল তো এখন বলি ইতালির কথা, তারা তো আসেইনি বিশ্বকাপে, কিন্তু জার্মানিও তো মোটামুটি এক সময় তারা বিশ্বকাপ জয়ী হয়েছে। কিন্তু এবারকার অবস্থা বা গত কয়েকবারের পারফরমেন্সটার ব্যাপারে আপনার মন্তব্য কী? সেই জায়গাটা কেন? জার্মানির কথা বলবো, জার্মানি হয়তো বা একটা জিনিস মনে রাখবেন যে দেশের ফুটবল লিগের পারফরমেন্সটা ভালো হয়, এবং বুন্দেসলিগা কিন্তু খারাপ না, ভালোই হয়, কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের টিম ইয়াং টিম, ভেরি ইয়াং টিম, এবং তাদের মানে পাসিং অ্যাবিলিটি অনেক সুন্দর, দুর্দান্ত, এবং তারা বল পজিশন নিয়ে মানে ফ্ল্যাঙ্ক থেকে মিডফিল্ড থেকে তারা যে কম্বাইন্ড ফুটবল খেলে, কমপ্লিট ফুটবল খেলে, তারা কিন্তু খেলে আসছিল। যদিও ইয়াং প্লেয়ার, তারা কিন্তু আমার কাছে মনে হয় এই টিমটা হয়তোবা নেক্সট ওয়ার্ল্ড কাপে যে তারা হয়তো ভালো খেলবে। মানে এটা কি বিষয়টা এরকম কিনা কাসার ভাই, আপনিও পরবর্তীতে বলবেন, যে প্রত্যেকটা দলেরই একটা মোমেন্টাম থাকে বা কতগুলো প্লেয়ার থাকে একসাথে, যেগুলো আমরা দেখি যে একটা সময় যখন পাইপলাইনে প্লেয়ার চলে যায়, যেমন আমরা ক্রিকেটের ক্ষেত্রে শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি সনৎ জয়সূরিয়া বা রানা তুঙ্গার যেই যুগটা ছিল, যখন তারা চলে গেছে এর পরবর্তীতে কিন্তু একটা হোঁচট খেতে হয়েছে। জার্মানির ক্ষেত্রেও কি এরকম কিনা যে রুডি ভুলার মানে জার্গেন ক্লিন্সম্যানের এরপরে যখন আবার আসলো হয়তো মাইকেল বালাক বা আপনার ক্লোজার, ওদের যুগটা যখন চলে গেল তারপর থেকে আর সেইভাবে প্লেয়ার ক্লাব ফুটবলে আসেনি, বিষয়টা কি এরকম? হ্যাঁ, এটা ঠিক আছে, মানে স্টার প্লেয়ার নাই, ইয়াং জেনারেশন আসছে, এখনও তারা স্টার হয়ে উঠে নাই। তো আমি বলবো যে তাদের খেলা দেখে আমার কাছে ভালো লাগছে। অ্যাজ এ যদি টোটাল ফুটবল বলেন, তারা কিন্তু দুর্দান্ত খেলেছে, কিন্তু সামহাউ হোয়াট এভার ইট ইজ তারা হেরে গেছে, হয়তো বা ধরেন অভিজ্ঞতার কারণে হোক, বা তাদের কোনো স্টার নাই। মেসির মতো যদি তাদেরকে স্টার থাকতো, তারা হয়তো ভালো রেজাল্ট করতে পারতো। তো আমি মনে করি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা একটু ভালো টিম হিসেবে আসবে। কাসার ভাই, আপনার কাছেও একটু শুনবো জার্মানি প্রসঙ্গে। না, জার্মানির খেলাটা এবার আমার কাছে একটু অবাক করার মতো মনে হয়েছে, কারণটা হলো যে জার্মানি আসার আগে কিন্তু খুব স্ট্রং টিম ছিল, তারা কিন্তু প্রথম ম্যাচে 7-0 গোলে তারা 7-0 গোলে জিতেছে, কুরাশার বিরুদ্ধে জিতেছিল, কুরাশা তো পরবর্তীতে ড্র করেছে। কুরাশার সেটা প্রথম ম্যাচ ছিল এবং জার্মানির সেটা প্রথম ম্যাচ ছিল, এবং কুরাশার মতো দলের বিরুদ্ধে জার্মানি দাঁড়াতেই পারেনি সেখান থেকে। আমি মনে করি যে সেটা তাদের জন্য কিন্তু আপনি ক্ষতির কারণ হয়েছে, কারণ 7-1 গোলে যখন আপনি জিতবেন তখন আপনার মধ্যে এক ধরনের কিন্তু অধিক আত্মবিশ্বাস চলে আসে, অথবা একটা দুর্বল দলের বিরুদ্ধে আপনি শুরুটা করেছেন, আর সেখানে যদি আপনি একটু ঠকে যেতেন তাহলে দেখেন আপনি যে একটু মানে চিন্তাটা হয়তো একটু অন্যরকম আসতো। আমি কেন বলছি এই কথাটা, এই আমার লজিকটা হলো যে আপনি দেখবেন যে স্পেন এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু স্পেন তাদের প্রথম ম্যাচ খেলেছিল কার সাথে? কেপ ভার্দের সাথে, এবং সেই ম্যাচটা কিন্তু গোল শূন্য ড্র করেছিল। কিন্তু সেই ম্যাচটা ড্র করার পর তারা কিন্তু আর ঘুরে দাঁড়ায় নেই, তারা কিন্তু আর মানে থেমে থাকেনি, তারা কিন্তু পরবর্তীতে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু খেলেছে এবং সেইভাবে কিন্তু ধীরে ধীরে এগিয়েছে। সো আমি সবসময় এই কারণে বলি যে আপনি নকআউট রাউন্ডার আগে মানে যেটা গ্রুপ পর্যায়ে যে ম্যাচটা থাকে সেটাকে আমি বিজনেস এন্ড বলি না, বিজনেস এন্ড শুরু হয় কিন্তু আপনার নকআউট রাউন্ড থেকে। সো আপনি যা ভুল করার সেটা যদি আপনি প্রথম রাউন্ডে করে ফেলেন তাহলে আপনি শুধরানোর একটা সুযোগটা কিন্তু আপনার সামনে রয়েছে, বাট আপনি নকআউট রাউন্ডে যদি ভুল করেন তাহলে শুধরানোর সুযোগটা থাকে না। জার্মানি নকআউট রাউন্ডে ভুল করেছিল, এই কারণে তারা চলে গিয়েছে বা বিদায় হয়ে গিয়েছে। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে জার্মানির এবার যে পুরো দলটা ছিল এই দলটার মধ্যে একটা মুখস্থ করা বিদ্যা নিয়ে তারা কিন্তু খেলতে নেমেছিল। আপনি দেখবেন যে 3টা ম্যাচই একই ফরম্যাটে তারা খেলেছে, একই দল একাদশ নামিয়েছে,
আর সাবস্টিটিউট যাকে খেলিয়েছে তাকেও কিন্তু সাবস্টিটিউট হিসেবেই খেলিয়েছে, অথচ যাকে সাবস্টিটিউট হিসেবে নামিয়েছিল তিনি কিন্তু সবচেয়ে ভালো খেলেছেন। দুটো ম্যাচে কিন্তু তিনি জোড়া করে গোল করেছেন, দলকে উদ্ধার করেছেন, অথচ তাকে আপনি খেলাচ্ছেন সাবস্টিটিউট হিসেবে। দ্যাট মিনস আপনি আগের যে ফর্মুলা ছিল ফর্মুলা থেকে আপনি বেরিয়ে হননি, অর্থাৎ মুখস্থ করা একটা বিদ্যা নিয়ে সামনে বেড়েছেন। বিশ্বকাপের মতো আসরে আপনি মুখস্থ করা বিদ্যা নিয়ে সামনে বাড়তে পারেন না, আপনাকে সিচুয়েশন ওয়াইজ অনুযায়ী খেলতে হবে। পরিস্থিতি এখন যেটা ডিমান্ড করছে, মানে এই প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, এই জিনিসটা রাখতে হবে, সেটা তারা রাখতে পারেনি। তবে যেটা আর্জেন্টিনা কিন্তু তাই করেছে। আর্জেন্টিনা কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাচে আপনি দেখবেন যে কামব্যাক কিং তাদেরকে কেন বলা হচ্ছে, যে তারা গোল খাওয়ার পরই তাদের খেলাটা বোধহয় উঠে, তাদের মধ্যে একটা জেতার জেদটুকু বাড়ে, তো জোশ বাড়ে, কিন্তু তার আগে পর্যন্ত তারা একটু ঘুমিয়ে থাকে। মেসি তখন হাঁটতে থাকেন, কিন্তু গোল খাওয়ার পর মেসি হাঁটেনও, দৌড়ানো, গোলও করেন, গোল করান, সবকিছু করেন আর কি। আবার ডিহাইড্রেশন ব্রেকের পরেও দেখা যায় তাদের ভিতরে একটা অভ্যাসটুকু তারা গড়ে তুলেছিল এটা, কিন্তু সেটা হলো যে সব সময় কিন্তু পারবেন না আপনি। এই কারণে আপনি আর্জেন্টিনা, ধরুন আপনি অন্যান্য দলের সঙ্গে পেরেছেন, আপনি কিন্তু ফাইনালে এসে তারা একটু ধরা খেয়ে গিয়েছে। এর কারণটা হলো যে তারা ফাইনালে আপনি খেলেছে, সাব্বির ভাই যেটা বললেন যে ফাইনালে তারা খেলেছে আপনি ডিফেন্সিভ ফুটবল, একদম এক অর্থে কিন্তু ভয় ভীতি নিয়ে খেলা ফুটবল। 90 মিনিট হয়ে গিয়েছে, আপনি একটা শটও নিতে পারেননি গোল পোস্টে, মানে এটা তো খুবই ইউনিক একটা বিষয়। তো আপনি কি তার মানে এটা দিয়েই বোঝা যাচ্ছে যে আপনি খেলাটা ডিপে নিয়ে যাচ্ছেন, খেলাটা এক্সট্রা টাইমে নিয়ে যাচ্ছেন, এবং কোনো মতেই খেলাটা যাতে টাই ব্রেকারে গেলে তখন এমিলিয়ানো মার্টিনেজ আপনাকে জিতিয়ে দিবে, কারণ ওখানে তিনি অনেক লম্বা, অনেক দৈত্যাকৃতির, তিনি পেনাল্টি ঠেকাতে খুবই ওস্তাদ। সেই প্ল্যানটা ছিল তাদের, এবং সেটাতে প্রায় তারা 106 মিনিটের মতো সফল হয়ে গিয়েছিল, মাত্র 14 মিনিট বাকি ছিল। কিন্তু দলটা যখন আপনার স্পেন, তখন তাদের সামনে কিন্তু আপনি একটা মুহূর্তই অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং প্রত্যেকটা বার কিন্তু আপনি স্পেন যেটা করেছে, অ্যাটাকের পর অ্যাটাক করে গিয়েছে, এবং আর্জেন্টিনা শুধুমাত্র সেটা ঠেকিয়েছে। সো আমার কাছে পুরো এই ম্যাচটা দেখে মনে হয়েছে যে আপনি আক্রমণের বন্যা বয়ে দিয়েছে আপনার স্পেন, আর সেই বন্যা শুধু ঠেকানোর কাজটুকু করেছে আর্জেন্টিনা। দেখে মনে হচ্ছে যে পুরো ম্যাচ খেলছে, ফুটবল খেলছে স্পেন, আর আর্জেন্টিনা শুধুমাত্র বলের পিছু পিছু দৌড়াচ্ছে, কিন্তু নাগাল পাচ্ছে না। সো প্ল্যানিংয়ে তাদের ভুল ছিল, এবং এটাতে আপনি অবশ্যই স্পেনকে একটু সাফল্য দিতেই হবে, কৃতিত্ব দিতে হবে, কারণ তারা এইভাবেই খেলতে চেয়েছে। তারা তাদের খেলাটা খেলবে, এবং আপনি আর্জেন্টিনার খেলা খেলতে দেবে না, এই ফর্মুলা নিয়ে তারা খেলেছিল। জাস্ট আগের ম্যাচে তারা যেটা করেছিল স্পেনের সাথে, একই কাজ করেছে তারা আপনার আর্জেন্টিনার সাথে। এই কারণে আর্জেন্টিনা কামব্যাক হওয়ার একটা সুযোগটা পেয়েছিল। কর্নিয়া সেটা বলছিলেন যে 116 মিনিটে কিন্তু 17 মিনিটে মেসি একটা শট নিয়েছিলেন, যে শটটা আপনি কুবার্সি একদম পুরো পোস্টের সামনে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়েছিলেন, এবং তার কপালে লেগে কিন্তু সরে গিয়েছে। ওটা গোল হয়ে গেলে কিন্তু আপনি আবার 1-1 হয়ে যায়, আর 1-1 হয়ে গেলে তখন মাত্র 8 কি 7 মিনিট বাকি থাকে, তখন আপনি টাই ব্রেকারে চলে যেতে পারে আর কি। আর এটা আমি বলি, আপনার সাথে অ্যাড করে দিই যে ওদের 10 জন ছিল দেখে একটু মানে সুযোগটা পেয়েছে, যদি 11 জন থাকতো তখন একটা টাফ না। এটাই 10 জন হওয়ার কারণে আপনি, এই কারণে তারা আর একটু ডিফেন্সিভ হয়ে গিয়েছে। তারা মনে করেছে যে 11 জন নিয়ে আমাদেরকে এরকম অবস্থায় পড়েছি, তো 10 জন নিলে তো আরো বেশি ভ্যাকুম হয়ে যাবে, এই কারণে এই প্রবলেমটা এই প্রবলেমটা তৈরি হয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনাল ফুটবলে খেলতে গেলে আপনি অনেক তারকা বিদায় নেবেন, এবং তাদের জায়গা আপনাকে পূরণ করতে হবে, কিন্তু এটার জন্য আপনি 4 বছরে যদি জায়গা পূরণ করতে না পারেন, তাহলে এটা বলবো যে আমি অনেক বড় ব্যর্থতা। আপনি যদি মেসি এখন চলে যান, তার জায়গায় যদি আপনি কান্নাকাটি করতে থাকেন, এবং মেসির জায়গায় পূরণ হচ্ছে না সেটা যদি করতে থাকেন, তাহলে কিন্তু আপনি হবে না। এটা যারা সেই দায়িত্বটুকু রয়েছেন, আমি মনে করি যে এই বাস্তবতাটুকু মেনে নিয়েই সেটা করতে হবে, যে একটা ভ্যাকুম হবে, সেই ভ্যাকুমটা কীভাবে পূরণ করতে হবে সেই প্রসেসটা তাদেরকে তৈরি করতে হবে, পাইপলাইনে সেরকমভাবে খেলোয়াড় রাখতে হবে, এবং এইসব দেশের খেলোয়াড় কিন্তু রয়েছে, নেই এমন কোনো কিছু না। কিন্তু হয় কি যে জিতবে তো একটা দল, আপনি খেলবে 48টা দল, কিন্তু জিতবে একটা দল, এবং ছোট ছোট ভুলের কারণে অনেক দল কিন্তু আপনার বাদ পড়ে যায়, এক মুহূর্তের ভুলের জন্য কিন্তু বাদ পড়ে যায়। সো এটাও বিউটি অফ ফুটবল, এটা আপনাকে মেনে নিতেই হবে। সো সব সময় যে আপনি বড় দলগুলোই আপনার একেবারে সাফল্য পাবে, নট নেসেসারি। দলগুলো অনেক বড় বড় দল কিন্তু যারা আসলে হাইলাইটেড ছিল, তারা কিন্তু অনেক আগে থেকে চলে গেছে। তার মধ্যে ব্রাজিল, তারপরে আর কি আছে, পর্তুগাল, যাকে আপনি পছন্দ করেন না। না না, নট রিয়েলি। না, আসলে ব্রাজিল অবশ্যই সাপোর্ট করার মতো একটা দেশ, কারণ 5 বার ওয়ার্ল্ড কাপ কিন্তু চারটাখানিক ব্যাপার না, তো এক্সপেকটেশন সেটার প্রতিও আছে। আর পর্তুগাল এবার এদেরও মনে হয় যে কি বলে রোনালদো, হ্যাঁ, ওনাদের শেষ বিশ্বকাপ ছিল। সো এটা পর্তুগাল চলে গেছে। ক্রোয়েশিয়া আপনি 2018-তে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া, তারা কিন্তু এবার আপনি নকআউট পর্ব থেকে বিদায় নিয়ে চলে গেছে, ভালো টিম বিদায় নিয়েছে। তারপর আমি মনে করি যে আপনি যে দুটো দল ফাইনালে খেলেছে সেই দুটো দল ডিজার্ভিং, যোগ্যতার ডিজার্ভিং, এবং যে দলটা জিতেছে সেই দলটাও কিন্তু সেরা দল হিসেবেই জিতেছে। কারণ এই ম্যাচে যেভাবে আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল, সেটাতে যদি আপনি কোনো কারণে
কর্নিয়ার দল যদি কোনো কারণে আপনি ফাইনালে টাই ব্রেকারে চলে যেত এবং টাই ব্রেকারে যদি জিতে যেত, তাহলে আমি মনে করি যে সেটা ফাইনালের খুব বড় একটা অপমান হতো। সেখানে হয়তো আর্জেন্টিনা জিততো কিন্তু ফুটবল হেরে যেত। আর এখানে আপনি গোল করার চেষ্টা করেছে একদম শুরু থেকে স্পেন, যেভাবে সেটা তারা আদায় করতে পেরেছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমি সবসময় একটা কথা, সাবির ভাই এটা নিজে বলবেন, সাবির ভাই স্ট্রাইকার ছিলেন, তিনি জানেন যে স্ট্রাইকারের কাজ কি। স্ট্রাইকার কাজ কিন্তু আপনি একটা দুটো ম্যাচ আপনাকে জেতাবে, কিন্তু আপনি যদি কোনো টুর্নামেন্ট জিততে চান, কোনো বিশ্বকাপ জিততে চান, তাহলে কিন্তু আপনাকে ডিফেন্সটা ঠিক রাখতে হবে, যেটা প্রত্যক্ষ প্রমাণ কিন্তু এবারের স্পেন। 13টা গোল করেছে, গোল খেয়েছে কয়টা? একটা। তো এটাই বোঝা যাচ্ছে যে আপনি তাদের ডিফেন্স লাইন কত স্ট্রং, যে ডিফেন্স লাইন কত স্ট্রং। এই কারণে গোলকিপারকে হয়তো তেমন কাজ করতে হয়নি, তারপরেও গোলকিপার দুর্দান্ত, সিমেন এক্সেলেন্ট খেলেছেন তিনি, এবং এই কারণে তিনি গোল্ডেন গ্লাভসও পেয়েছেন। তো পুরো টুর্নামেন্টে 8টা ম্যাচে যদি একটা গোলকিপার বা একটা দল একটা গোল খায়, তা এটাতে বোঝা যায় যে তাদের মানে আপনার ডিফেন্স লাইনটা কত স্ট্রং। শুধু যে ডিফেন্স লাইনটা স্ট্রং তা না, আপনি দেখবেন যে স্পেনের একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যে ধরনের একটা কম্প্যাক্ট একটা টিম দরকার, ডিফেন্সে, মিডফিল্ডে, অ্যাটাকিংয়ে, সব জায়গায়, সেটা সব জায়গায় তাদের সেই জিনিসটা রয়েছে। আমি শেষ করছি, যা শুধু আপনি যদি ফ্রান্স এবং ইংল্যান্ডের মূল্যায়নকে একটু করবেন কিনা। ফ্রান্স খুবই দুর্দান্ত টিম ছিল, কোনো সন্দেহ নেই। ফ্রান্স তো আমি নিজেই লিখেছিলাম যে ফ্রান্স যেভাবে খেলছে, এই ফ্রান্সকে ঠেকাবে কে বা আটকাবে কে, এবং এই ফ্রান্সকে আটকানোর জন্য সবচেয়ে যোগ্য দল ছিল স্পেন, এবং সেটা তারা কিন্তু করে দেখিয়েছে, পারফেক্টলি তারা করে দেখিয়েছে। যেটি বললাম যে বলছে দ্যাট ওয়াজ অ্যানাদার ফাইনাল। ফাইনালের আগে ফাইনাল, ওটাকে বলাই হচ্ছিল ফাইনালের আগে ফাইনাল। কারণটা হলো যে ফ্রান্স পুরো ম্যাচ বিশ্বকাপ জুড়ে এত দুর্ধর্ষ ফুটবল খেলছিল, ডেম্বেলে, আপনার তারপরে এমবাপ্পে, তারপর ওলিসে, বার্কোলা, সবাই খুবই এক্সেলেন্ট ফুটবল ছিলেন, এবং খুবই রাইট, দুজে, সবাই খুব মানে এক্সেলেন্ট ফুটবল খেলছিলেন, খুবই অ্যাটাকিং প্লেয়ারে তারা খেলতো। মানে যে একসাথে তারা যখন দৌড়াতো তখন মনে হতো যেন বোধহয় ছিন্ন ভিন্ন করে দেবে সব ডিফেন্স। তাই এই দলকে স্পেন আটকে দিয়েছে, এবং আমি বলেছিলাম স্পেন এবং ফ্রান্সের ম্যাচের জয়ী দলই কিন্তু আপনি বিশ্বকাপ জিতবে, এবং হয়েছেও তাই। বাট আর্জেন্টিনা পারেনি দেখে, আর্জেন্টিনা তাদের খেলার স্টাইলটা চেঞ্জ করেছে, একটু ডিফেন্সিভ মোডে গিয়েছে। নিশ্চিতভাবে এটা পরিকল্পনা তাদের একটা ভুল ছিল, এবং সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আপনার স্পেনের পরিকল্পনাটা ভালো ছিল, যে কেউ একটা দল জিতবে সেরকমভাবে হয়েছে। আর ইংল্যান্ডেরটা বলি যে ইংল্যান্ডের পুরো খেলাটা চেঞ্জ করে দিয়েছেন তাদের কোচকে। তবে আশ্চর্যজনক বিষয় হলো যে কোচ পুরো ইংল্যান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত যে ম্যাচটা খেলেছিলেন, সেটা কিন্তু আবার তিনি সেমিফাইনালে খেলেননি। সেমিফাইনালে একটা গোল করে দেওয়ার পর তিনি একেবারে পুরো লো ব্যাক ডিফেন্সে চলে গিয়েছেন, একেবারে পুরোপুরি পাহারাদার বসিয়ে দিয়েছেন 9 জনকে ডিফেন্সে, এবং সেটা করতে গিয়ে তিনি বিপদে পড়েছেন। আমরা এটা কর্নারের কাছে শুনে আসি। আচ্ছা, যে বিষয়টি আমরা দেখলাম যে বলছিলেন যে আর্জেন্টিনা হয়তো ডিফেন্সিভ মোডে গেছে কিংবা অ্যাটাকিং সেভাবে যায়নি, কিন্তু অ্যাটাকিং তারা গোল করার ক্ষেত্রে না গেলেও প্রতিপক্ষকে মানে আঘাত করার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যাটাকিং। এটি কেন? এটিও তো আমরা আর্জেন্টিনার একটা ভিন্নতর রূপ কিন্তু দেখেছি। এটি কেন মনে হচ্ছে আপনার, মানে এই শেষ সময় কি তারা ধৈর্য ধরে রাখতে পারলো না? মানে বিষয়টি কি কেমন? এটি কি আপনাদের যারা সমর্থক বা আপনাকে এই বিষয়গুলোকে পীড়া দিয়েছে কিনা, বা আপনার কাছেও কি জিনিসগুলোকে একটু নেগেটিভ মনে হয়েছে কিনা? আপনি অডিয়েন্সের কথা বলছেন নাকি খেলার মাঠের কথা বলছেন? মাঠের কথা, যারা খেলোয়াড়। হ্যাঁ, মাঠে গতকালকে যে অবস্থা হয়েছে, হ্যাঁ ফাউল হয়েছে, এবং হলুদ কার্ড পেয়েছে, রেড কার্ড পেয়েছে গতকালকে, এবং খুব ফাইটিং মুডে দেখলাম যে ছিল। বাট আমার কাছে কেন যেটা মনে হচ্ছে যে মানে আসলে ওদের ডিফেন্সে ওরকম করে না খেলে, আমি আসলে খেলার ওরকম ভালো জানি না, বুঝি না, কথা বলতে পারবো না, বাট অ্যাটাকিং মুডে থাকাটা উচিত ছিল দুইজন যদি অ্যাটাকিং। কারণ এদিক থেকে ফ্রান্সের খেলাটা আমার খুব ভালো লেগেছে, ফ্রান্সের সাথে যখন স্পেনের একটা খেলা, এই খেলাটা আসলে আমার কাছে ওইটাই ওয়ার্ল্ড কাপের মতো লাগছিল, কিন্তু গতকালকের খেলাটা আমার কাছে ওয়ার্ল্ড কাপের মতো লাগে না, সরি টু সে। এক পাশে ম্যাচ হয়েছে, এটা আমার কাছে এটা খুবই বোরিং লেগেছে খেলাটা, মানে আমি ফিলিং বোরিং। বাট ফ্রান্সের মতো মানে আমি যদিও আমার আর্জেন্টিনা করি, বাট আমার কাছে ফ্রান্সকে খুব এক্সপেক্ট করছিলাম যে ফ্রান্সও যেন এখানে আসে। আর স্পেন আসলেই ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ, কারণ তারা আসলে যেভাবে খেলা খেলেছে এটা আসলে দুর্দান্ত। আর আর্জেন্টিনা গতকালকে যা যা করলো, মানে আমার কাছে এই যে ফাইটিংয়ের ব্যাপার যে আপনি বললেন, যে এইগুলো আসলে উচিত হয় নাই। খেলার মধ্যে আসলে এগুলো যদি দেখে, মানে এখনকার জেনারেশন, মানে এখন যারা নতুন আসলে খেলছে, এদের মধ্যে যে স্পেনের নতুন একটা ছেলে আছে 19 বছর বয়সে, কি হ্যাঁ ইয়ামাল,
সো ওরা যদি এখনকার সিনিয়রদেরকে এভাবে দেখে তাহলে আসলে জুনিয়ররা তখন কি করবে, আপকামিং এর কথা বলছি, যে তারাও হয়তো ভেবে শুরু হয়ে যাবে। মানে এই পাশে কোচগুলো, কালকে আর্জেন্টিনার অনেক কোচগুলো যারা এখান বসেছিল তারাও দেখা যাচ্ছে খেলার মাঠে চলে আসতেছে বারবার। সো এই যে হ্যাঁ ওনারা বেশি মানে এক্সাইটেড না, এত বেশি রেগে টেগে যেটাই হোক না, খেলার মাঠের ভেতরে আসাটা এগুলো আসলে ঠিক না। মানে একটা সবকিছুর একটা ডিসিপ্লিন মেনটেন করা উচিত। ফাইনাল ম্যাচ তো একটু টেম্পো থাকে কিভাবে। আর আর্জেন্টিনা যেটা ভুল করেছে সেটা হলো যে আপনি দেখবেন যে আর্জেন্টিনা কিন্তু বল পজিশনে পারছিল না এবং আপনি পাসিং এও পারছিল না, পুরো ম্যাচে কিন্তু তারা পিছিয়ে ছিল। তো হয় পাই তো ছিল রাইট, সেটাই আমি বললাম যে আপনি যখনই এইভাবে মানে একটু পিছিয়ে থাকবেন তখন কি করবেন, দেই একটা ল্যাং মেরে ফেলে দেই, এটাই চিন্তাটা করবে আর কি। এবং সেটাই করেছে তারা বারবার। কিন্তু আপনি যখন বিট হচ্ছে, বারবার যখন পরাজিত হচ্ছে, বিট হচ্ছে, একটা বল রাখতে পারছে না, বল পজিশনে আসতে পারছে না, ড্রিবলিংও পারছে না, বল হারিয়ে ফেলছে, তখন আপনি যেটা একটা টেন্ডেন্সি চলে আসে, প্যাশেন্সটা হারিয়ে যায় এবং দেখা যায় যে এটা করলে হয়তো তাদের খেলাটাও নষ্ট হবে। এই একটা ডার্টি গেমের মধ্যেও কিন্তু একটা আর্জেন্টিনা নেওয়ার একটা চেষ্টা করেছিল এবং এই কারণে দেখবেন ফাউল কিন্তু আপনি স্পেনও করেছে। আমি যদি আপনাকে পরিসংখ্যান দিই, স্পেন কিন্তু ফাউল করেছে আপনার 21টা আর আর্জেন্টিনা ফাউল করেছে 25টা। খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ডিফারেন্স কোন জায়গায় রয়েছে জানেন? না, ডিফারেন্সটা হয়েছে যে সেটা হলো যে আপনি অনেক সময় ম্যাচ চলাকালে আপনি ফাউল যেটা করবেন যে ধাক্কাধাক্কি অল্প একটু হতেই পারে, কিন্তু সেটা সহিংসতা যেন না হয়। আর আর্জেন্টিনা যেটা করেছে সেটাতে আর্জেন্টিনা মনে করেছে যে তুই আমার বাসায় আসছো, আমি তোমাকে একটু দেখি একটু বাড়ি দেই, বা আপনি এক ধরনের কিন্তু একটা সহিংসতা দেখিয়েছে তারা। ওদেরটা চোখে পড়ার মতো ছিল, রাইট। এটাই বাকিগুলো কিন্তু চোখে পড়ার মতো না, ওটা চোখের আড়ালে চলে গেছে, এইজন্যই। না সেটাই আর কি, আপনি ধাক্কাধাক্কি একটা হবে, এটা বডি কন্ট্যাক্টের খেলা, এটা এখানে অল্প একটু ধাক্কাধাক্কির মতো পড়বে আর কি। সফট ফাউল যেটাকে বলে, সফট ফাউল আর সহিংস ফাউল দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যে আপনি এনজো যেভাবে তাকে যে সেকেন্ড হলুদ কার্ড যেটা দেখানো হয়েছে, তিনি তো এক অর্থে কিন্তু মনে হচ্ছে যে কুবার্সির বোধহয় পাই ভেঙে দিবেন এমনভাবে তিনি গিয়েছেন। সো এটা কিন্তু আপনি কখনোই রেফারি সহ্য করেন না, এই কারণে তাকে সেকেন্ড হলুদ কার্ডটা দেখানো হয়েছে। আর যেটা বললাম যে আর্জেন্টিনা আসলে তাদের মূল যে খেলাটা সেটাই তারা খেলতে পারেনি, তাদের যে প্ল্যান করে এসেছে সেই প্ল্যানে যেতে পারেনি। আপনি প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে। আমার তো মনে হয় যে এখানে আর্জেন্টিনার প্ল্যান ছিল এফ, মানে ফেল। আমি একটা বিরতি নিয়ে এসে এরপরে আবার আমরা এই আলোচনায় আসছি। নিরপেক্ষ যদি থাকে তাহলে ঠিক আছে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাসের ভাই, আরেকটি বিষয় বলছিলাম, এই যে ভিআর এর ক্ষেত্রে দেখা গেছে বিশেষ করে বেশ কিছু ডিসিশনের ক্ষেত্রে কন্ট্রোভার্সি হয়েছে। এখন এটি কি আবেগের কারণেই হয়েছে, না আপনার কাছে কি মনে হয় বিশেষ করে আর্জেন্টিনার সাথে মিশরের যে খেলাটি সেই জায়গায় সবচেয়ে বেশি সবাইকে আহত করেছে, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে যারা, এবং বাংলাদেশের মানুষের কথাই যদি বলি তাদের ক্ষেত্রে খুব বেশি এটি নিয়ে আলোচিত হয়েছে। এই বিষয়টিকে একটু পরিষ্কার করুন। যে তারা আবেগের চোটে হয়ে কিন্তু আপনি এই আবেগ তাড়িত হয়ে আহত হয়েছেন। এখন আবেগ তাড়িত হয়ে আহত হলে তো করার কোনো কিছু নেই, কারণ ওখানে রেফারি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা আপনি ফুটবলের ল অনুযায়ী কিন্তু হয়েছে। এখানে নাথিং বিয়ন্ড দ্য ল। কারণটা হলো যে আপনি যখনই দেখবেন যে একটা গোল হওয়ার আগে বা আপনি লাল কার্ড হওয়ার আগে বা হলুদ কার্ড হওয়ার আগে ভিআর সেটা চেক করে যে এটা সঠিক হয়েছে কিনা। বিশেষ করে গোলের ক্ষেত্রে যেটি হয় সেটি হলো যে বিল্ড আপের ক্ষেত্রে, মানে যেখান থেকে আক্রমণটা শুরু হয়েছে সেই জায়গাটায় কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা বা সেই জায়গায় কোনো ফাউল হলো কিনা। সেই ফাউলটা যদি হয়ে থাকে এবং সেটা যদি ফাউলের যে আপনার সিস্টেমটা রয়েছে সেই ফাউলের সিস্টেমের মধ্যে যদি পড়ে, তখন কিন্তু আপনি সেই গোলটা বাতিল হবে। যে আপনি গোল করার আগেই আপনি গোল করার কতক্ষণ পরে আপনি ডিসিশন, ইটস নাথিং টাইম, এবং এটা টাইম এবং আপনি মানে দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু কিন্তু এটা ব্যাপার আছে। আপনি যখন খেলা ফাউল হবে, মনে করেন যে খেলা চলছে, খেলা যে পর্যন্ত শেষ না হবে ভিআর কোন চেক করে জানাবে না, রেফারি তখন স্টপ করবে না। খেলা শেষ হলো তখন রেফারি ভিআরকে বলবে, ভিআর কথা বলবে, দরকার পড়লে ভিআর আবার রেফারি যে ওই ইয়েরা দেখে আসবে, কি বলে মাঠে যে দেখে আসবে, কনফার্ম করে আসবে। রাইট, আর ডিসিশন মেকার কিন্তু রেফারি। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা বলি, সেটা হলো যে আপনি দেখবেন যে প্রথমে যখন গোলটা দেওয়া হয়েছিল, মানে সালার এই মানে মিশরের যে গোলটা যেটা অ্যালাউ করা হয়েছিল, যেটা কিন্তু গোলটা হয়েছিল, রেফারি কিন্তু মানে ফাউল চেয়েছিলেন সেখানে, আপনি আর্জেন্টিনার যে প্লেয়ারটা ফাউল চেয়েছিলেন, কিন্তু রেফারি তারপরে বলেছেন যে প্লে অন, মানে খেলা চলুক। তখন আক্রমণ করে এসে মিশর গোলটা করেছে, রেফারি কিন্তু গোলের বাঁশি দিয়েছেন। রেফারি কিন্তু তখন সেখানে ওই যে যখন উনি আর্জেন্টিনার প্লেয়ারটা পড়ে গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি ফাউলের বাঁশি বাজার নেই, রেফারি কিন্তু পুরোটা বলেছেন যে খেলা চালিয়ে যাও, এবং তারপরে গোলটা হয়েছে। কারণ রেফারি তো আর যে জায়গায় ছিলেন সেখান থেকে তিনি পরিষ্কার দেখা উপায় নেই তার, কিন্তু ভিআর যখন চেক করেছে তখন দেখেছে যে তার পায়ে বল ছিল এবং ঠিক সেই সময় তাকে চার্জ করা হয়েছে, যেটা ফাউলের মধ্যেই পড়ে আর কি। এই কারণে রেফারির কানে তখন ভিআর বলেছে যে এটা একটা অবভিয়াস এরর, তুমি একটা রিচেক করতে পারো।
তখন তিনি গিয়ে চেক করেছেন, দেখেছেন ওখানে যে তার পায়ে বল ছিল এবং এই কারণে তাকে ফাউল করা হয়েছে। সো ফাউলের যে কিছু নিয়ম রয়েছে সেইগুলা মধ্যেই কিন্তু আপনার এটা ছিল দেখে এই ঘটনাটা ঘটেছে। একই ঘটনা ঘটেছে কিন্তু সালার ক্ষেত্রে। সালাকে যখন ফাউল করা হয়েছে তখন তার পায়ে বল ছিল না, বল তার পিছনে ছিল, এবং পিছনে বল থাকলে আপনার পায়ে যদি ফাউলও হয় তাহলে কিন্তু আপনি সেটা ফাউল হিসেবে কাউন্টেবল হবে না। সো এই জিনিসগুলি ফাউল সম্পর্কে যদি একটু জানা থাকে কারো, তাহলে দেখবেন যে আপনি কেউ হয়তো আবেগতাড়িত হয়ে আহত হবেন না, তিনি তখন বাস্তবসম্মতভাবে সেটা পুরোপুরি কিন্তু মেনে নেন। তাহলে আপনি যে অনুষ্ঠানের শুরুর দিকে ফুটবলের সাথে একটা বাণিজ্যের যোগাযোগের কথা বলছিলেন, বড় দলগুলো সেই ধরনের কোনো সুবিধা পায় এরকমটা কেউ জুড়ে দেয়, যে সেই সব কারণেও কি এই ধরনের ঘটনা হয় কিনা? তাহলে সেরকম না, সেরকম ভাবে হওয়ার কোনো কারণ নেই। সেটা ধরেন আমি মনে করি যে বাঙালির আসলে তিনটা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। আপনি দেখবেন যে সবসময় যদি রেফারির সিদ্ধান্ত আপনার পক্ষে যায় তখন আপনার কাছে মনে হবে যে ইটস এ গুড, আর যখন যাবে না তখন মনে হবে যে না সে চুরি করছে, আর্জেন্টিনা বোধহয় তাকে। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার না। আমি যে জিনিসটা বিশ্বাস করি সেটা হলো যে এই যুগে এসে, এই সময় এসে আপনি হয়তো হিউম্যান এরর হতে পারে, কিন্তু আপনি তাই বলে একেবারে আপনার টেকনোলজির থেকে শুরু করে বড় ধরনের কোনো আপনি মিসহ্যাপ করতে পারবেন না, কারণ আপনি বাঁচতে পারবেন না। মানে গতকালকের ম্যাচটাতেও যদি স্পেন গোল না দিতে পারতো এবং তাদের একটা গোল বাদ হয়েছে প্রথমে, যেটা হ্যাঁ একটা তো অফসাইডের কারণে, এবং সেটাও খুবই কম, শর্ট ডিস্টেন্স ছিল, কিন্তু আরেকটা যেতে বাদ হয়েছে, তাহলে হয়তো সেটিরও একটা বড় ধরনের প্রশ্ন হয়ে যেত। সেটাও কিন্তু বিল্ড আপের সময় আপনি সে গোলটা হয়েছিল এবং রেফারি কিন্তু আপনি বিল্ড আপের সময় ফাউল হয়েছিল, রেফারি কিন্তু ফাউলের বাঁশি দিয়েছিলেন, তারপর গোল হয়েছে। দ্যাট মিন্স এটা কিন্তু আপনি রেফারি কিন্তু ওটা সে দেখেছেন এবং ভিআরও তাকে জানিয়েছে যে হ্যাঁ এটা বিল্ড আপের সময় ফাউল হয়েছিল, এই কারণে আর ভিআর চেক হয়নি। আর অফসাইডের ব্যাপারটা যেটা হয়েছে প্রযুক্তির সহায়তার কারণে, অফসাইডে এখন আপনি যদি আপনার নখও বাইরে থাকে, জাস্ট শুধু আপনি একটা এইটুক যদি বাইরে থাকে, একটা হাফ ইঞ্চিও না, আপনি মিলিমিটার, হাফ ইঞ্চি তো আমি অনেক বেশি বললাম, মানে হাফ মিলিমিটারও যদি বাইরে থাকে আপনি অফসাইড, সেটা কিন্তু কাউন্টেবল হয়। তার মানেটা কি, যে আপনি এটা সঠিক একটা সিদ্ধান্ত পাচ্ছেন। এই যে চুলে লেগে যাওয়ার পরও কিন্তু আপনি অফসাইডের একটা অপশন রয়েছে, সেখানে কিন্তু আপনি কাউন্টেবল হয়েছে। যে স্নিকোমিটার রয়েছে বলের মধ্যে, কিন্তু আপনি এক ধরনের একটা চিপস বসানো রয়েছে, যেটা কিন্তু আপনার সেটা পর্যন্ত, স্পর্শ পর্যন্ত কিন্তু টের পাওয়া যায়। সো এই জিনিসগুলি আমি মনে করি যে অনেকে হয়তো নতুনভাবে আসছে এই কারণে জানেন না দেখে, বা হয়তো সেরকমভাবে চিন্তা করেনি দেখে, সাথে সাথে রেফারির উপরে এক ধরনের একটা ক্ষোভ প্রকাশ করে ফেলেন তারা। সো সব কিছু না করে আমার মনে হয় যে রেফারি, হ্যাঁ আমি মানছি যে হিউম্যান এরর হতে পারে, যেটা আমি বললাম যে রেফারির কাছে মনে হয়েছে যে এই ফাউলটা বোধহয় অত সহিংস না, এই কারণে তাকে সফট ফাউল হিসেবে দিলাম। আবার মনে হয়েছে যে সফট ফাউলটা না, এটা সহিংস, এই কারণে দিলাম না। এই কারণে আপনি মেসি কিন্তু প্রথম ম্যাচে একটা ফাউল করেছিলেন, একেবারে পায়ের মধ্যে কিন্তু মেরেছিলেন, বাট তারপরে রেফারি সেটা কাউন্টেবল আনেননি। হয়তো তিনি মনে করেছেন যে এটা সফট ফাউল এবং এই মেসি এটা সহিংস বা আচরণ করেননি। আরেকটা জিনিস হয় যে ফাউলের পর কিন্তু আপনি দেখবেন, আপনি যদি ওই যাকে ফাউল করেছেন তার সাথে যদি আপনার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়, বা আপনি যদি মনে করেন যে ইয়েস ইউ মেড এ মিস্টেক, তখন হয়তো রেফারি একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেশের ফুটবলে আসতে চাই, বিশ্ব ফুটবল চেয়ে, যেহেতু বাংলাদেশের মানুষের অনেক উন্মাদনা ছিল বিশ্ব ফুটবল নিয়ে, কিন্তু দেশের ফুটবলে এসে সেই উন্মাদনাটা সেরকম থাকে না। আমরা তো প্রত্যাশা করতেই পারি যে সেই উন্মাদনা আসুক দেশের ফুটবলও, সেই জায়গাতে আপনি একটু বলবেন। আমি একটু করি, সেটা হলো যে সাব্বির ভাই যখন খেলতেন তখন কিন্তু মেসির ফুটবলে আসেননি। সাব্বির ভাই যখন খেলতেন তখন বলতো অনেকে বাংলার ম্যারাডোনা। আমি ওটাই বললাম যে সাব্বির ভাই যখন খেলতেন তখন ম্যারাডোনা খুব জনপ্রিয় ছিলেন, এবং আমরা বলতাম সাব্বির ভাইকে যে বাংলার ম্যারাডোনা। রাইট। আচ্ছা, বাংলাদেশের ব্যাপারটা হলো কি, আমরা যে কাসাবাইদের খেলা দেখেছি, আমাদের সময়টা স্বর্ণযুগ ছিল। আসলে দেশের এই ফুটবলটা পিছিয়ে যাওয়ার কারণ হলো যে আমাদের সঠিক প্ল্যান নাই। স্টিল অলমোস্ট 18 ইয়ার্স গন, সালাউদ্দিন ভাই শেষ করে দিয়েছে, ঠিক আছে। এইবার তাবি দেওয়ার এসছে 2.5 বছর গন। দের ইজ নো প্ল্যান অ্যাট অল। এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই, প্রোগ্রামিং নাই। তা আমাদের ফুটবলটাকে আমি কীভাবে দেখতে চাচ্ছি, যদি আমি চিন্তা করি যে আমরা ফুটবলটাকে ডেভেলপ করবো, না আমি বলি বা আমি যদি বলি যে আমাদের বাংলাদেশ ফুটবলকে আমরা কোন জায়গায় দেখতে চাই, আমাদের উচিত আমার এশিয়ার 10টা টিমের ভিতরে একটা টিম হওয়া। এইটা আমাদের মূল টার্গেট করা উচিত। যদি আপনি এশিয়ার 10টা টিমের ভিতরে হতে চান, যদি হয়ে যান, তাহলে আপনি কি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবেন ফাইনাল রাউন্ডে যেয়ে। তখন আপনি চিন্তা করবো আরও 10 বছর আমি ওয়ার্ল্ড কাপ খেলবো। আপনাদের সময় র্যাঙ্কিং কত ছিল বাংলাদেশে? তখন র্যাঙ্কিং ছিল, আমি একবার ছিলাম 110, এরপরে চলে গেছে 186-তে। এবং যখন মনু ভাই ছিল তখনও তো বোধহয় একবার দক্ষিণ কোরিয়া বা চায়না কারোর সাথে একটা খেলা হয়েছিল ঢাকাতে, চায়নার সাথে খেলা হয়েছে, মনু গোল করেছিল। এবং আমি বলবো যে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট হলো 89-এও প্রেসিডেন্ট গোল্ড কাপ কোরিয়ার সাথে জিতা। ওই ম্যাচে কোরিয়ার সাথে আমরা যে জিতেছিলাম, ওই কোরিয়ার ওই টিমটা কোরিয়ান ইউনিভার্সিটি টিম আসছিল,
এবং তারা কিন্তু 90 ওয়ার্ল্ড কাপে 94 ওয়ার্ল্ড কাপের আপনার না সরি 89 তো 90 ওয়ার্ল্ড কাপের 4 গোলে ড্র করে এসেছিল এবং ওই টিম পরের বছর এই প্লেয়াররাই 94 ওয়ার্ল্ড কাপে 8 থেকে 9 জন প্লেয়ার খেলে। তার মানে ওই স্ট্যান্ডার্ড টিম ছিল। তো তাদেরকে আমরা কোরিয়ানকে হারে চ্যাম্পিয়ন করা 120 মিনিট খেলে, ইট ইজ নট ইজি। হ্যাঁ, তো আমরা সেই জায়গা থেকে আমরা কেন নিচের দিকে নেমে গেলাম, কারণ আমাদের সঠিক কোনো প্ল্যান নাই। তা আমি একটা অনুষ্ঠানে বলেছি যে আমাদের প্রতিমন্ত্রী যা ক্রীড়ামন্ত্রী আছেন, ক্রীড়ামন্ত্রী, ফুটবল ফেডারেশনের লোকরা একটা মাস্টার প্ল্যান করা দরকার যে আমাদের অবকাঠামো কি দরকার, স্টেডিয়াম কি দরকার, স্টেডিয়াম কি দরকার, বাচ্চাদের ঢাকায় কীভাবে খেলা হবে, ঢাকায় লিগগুলি কীভাবে হবে, ঢাকার ডিস্ট্রিক্টের লিগগুলি কী হবে, টোটাল একটা মাস্টার প্ল্যান যদি করে এবং ক্যালেন্ডার 5 বছর করে, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা একটা দিক নির্দেশনা পাবো। এই দিক নির্দেশনা যদি আপনি আগান, কোনো মানে কোনো কোচ বা কোনো সংগঠন বলতে পারবেন না যে একটা প্লেয়ার মেক করতে পারে। প্লেয়ার কিন্তু গড গিফটেড। যখন আপনি খেলা চলবে অটো কিন্তু প্লেয়ার চলে আসবে। কে আসবে, কে ভালো প্লেয়ার হবে বলতে পারেন না। মেসি যখন ড্রিবল করে, ইয়ামাল যখন ড্রিবল করে, কোচ কিন্তু বলে দেয় তুমি এমনি ড্রিবল করো। সে কিন্তু তার পজিশন ওই অবস্থায় সে কি করতে হবে সে তখন নিজের সেন্সে করে। তো ওই স্কিলটা তৈরি করতে আমাদের একটা সঠিক প্ল্যান দরকার এবং সঠিক মেধা যদি আমরা এই প্লেয়ার দিতে পারি যে আপনার গ্রাসরুট প্লেয়ার আসবে, কীভাবে আসবে সেই প্ল্যানটা যদি আমরা করতে পারি, তো আমাদের দেশে আবার ফুটবল জর্ডানের মধ্যে টিম যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, আমরা ওয়াই নট আমরা খেলতে পারবো না কেন? জি কাসের ভাই, আপনার কাছে কি মনে হয় এত জনপ্রিয়তা ফুটবলের, আমাদের দেশের মানুষের এত আবেগ অনুভূতি ফুটবলের, এবং আমরা তো বলি আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিভারও হয়তো সে তো কমতি নেই, পৃষ্ঠপোষকতা বা সেই জায়গাতে আমাদের সমস্যাটা আসলে কোথায়? এই প্রশ্নের উত্তর এবারের বিশ্বকাপে অনেকবার আমাকে দিতে হয়েছে। আমি একটা জায়গায় সেই উত্তরটাই দিব, সেটা হলো যে আমাদের ফান্ডামেন্টালটা ঠিক নাই। আপনাকে ভিত্তি প্রস্তুততা ঠিক করতে হবে, আপনাকে প্ল্যানিং ঠিক করতে হবে, আপনাকে টাকা খরচ করার ধৈর্য দেখাতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। এবং শুধুমাত্র ন্যাশনাল টিমকে চিন্তা করলে আপনি বিশ্বকাপে মানে ফুটবলে এগোতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে আরও একটু পেছনের ধাপে, বয়সভিত্তিক যে দলগুলো রয়েছে। আপনি বলবেন যে বয়সভিত্তিক দল তো আমাদের রয়েছে, 14 রয়েছে, 17 রয়েছে, 18 রয়েছে, কিন্তু আপনি সত্যিকার অর্থে যদি ফুটবলার তৈরি করতে চান এবং তাদের মধ্যে যদি মানে ওই ফুটবল তৃণমূল থেকে আনতে চান, তাহলে আপনাকে আরও কম বয়সী ফুটবলারদেরকে নিতে হবে। আপনি লামেসিয়া, যেটাতে মেসি এবং ইয়ামাল যেটা থেকে আপনি এসেছেন, সেখানে কিন্তু 6 বছর 7 বছর বয়সে কিন্তু ফুটবলারকে ভর্তি করা হয়। সো সেখান থেকে আপনাকে শেখাতে হবে। আপনি 14 বছর বা 15 বছরের পর কিন্তু আপনার এক ধরনের একটা স্ট্রাকচার আপনি পেয়ে গিয়েছেন, কিন্তু তারও আগে আপনি যখনই কোনো ছাপ পড়েনি, আপনাকে একটা নতুন করে ছাপ তৈরি করতে হবে, আপনাকে শেখাতে হবে। সেইখান থেকে যদি আপনি শুরু করেন, তাহলে আপনাকে সামনে আপনি বাড়তে পারবেন। সেখান থেকে আপনি হয়তো ভালো প্লেয়ার খুঁজে বের করতে পারবেন। তবে সেটার জন্য অনেক লম্বা সময়ের দরকার। সেটা আপনি কিন্তু 4 বছরে পারবেন না, 5 বছরে পারবেন না। এটার জন্য আপনাকে 20 ইয়ার্সের একটা প্ল্যান নিতে হবে। কিন্তু আমাদের এখানে দুঃখজনক বিষয়টা হলো যে 4 বছর পর পর তো আপনি নতুন অনেকে চলে আসেন, আগের যা প্ল্যান ছিল ও প্ল্যান কিছুই না, এটা বাদ দিয়ে দাও, আবার নতুন করে আসো। 17 বছর একজনই ছিলেন, 17 বছর একজন ছিলেন, তিনি ফেল করেছেন এবং তাকে ডেকে নিয়ে ফুটবলের মানুষ হন বা যেই হোক, তাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করা উচিত যে আপনি 17 বছর বা 18 বছর থেকেছেন, আপনি 5টা কাজ দেখান, আপনি কি করেছেন। তিনি যদি 5টা কাজ বলতে পারেন যে এটা পজিটিভ তিনি একটা করেছেন, তাহলে আমি মেনে নেব যে তিনি ঠিক কাজ করেছেন। কিন্তু 5টা কাজও ঠিক করতে পারেননি। তো আপনি 2008 সালে তিনি যখন নির্বাচন করেছিলেন, তখন এই সাব্বির ভাইরা এসে কিন্তু আমাদের কাছে এসেছিলেন। আমি তখন ইত্তেফাকে কাজ করতাম। আমি নিজে মনে আছে আমার কাছে এমন কোনো ফুটবলার ছিলেন না যে ফুটবলার বলেননি যে সালাউদ্দিন ভাইকে সাপোর্ট দেন, তাকে কিন্তু আপনি বোর্ডে আসতে হবে। কিন্তু তিনি এসে অন্য চেহারায় হয়ে গিয়েছেন এবং তিনি কাজ কিছুই করতে পারেননি। সো নট নেসেসারি যে আপনি সবসময় কোনো ভালো ফুটবলার, ভালো ফুটবল প্রশাসক হবেন, এটা কোনো সময় কিন্তু আপনি সবসময় হয় না। কিন্তু ম্যারাডোনা তো ভালো কোচ হতে পারেননি, বাট অ্যাজ এ প্লেয়ার হি ওয়াজ গ্রেট, কোনো সন্দেহ নেই। আপনি স্কলানি কোন টাইপের কোচ ছিলেন, এই প্লেয়ার ছিলেন, আপনি কিন্তু খুঁজেও পাবেন না। সো বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে আপনি আসলে সেই সক্ষমতা রাখেন কিনা বা সেই দক্ষতা আপনার রয়েছে কিনা, সেটা আপনাকে প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে, চাপাবাজিতে করে না। আমাদের এখানে মূল প্রবলেমটা হয়ে গেল যে আমরা যখনই চেয়ারে বসি তখন বড় বড় লেকচারবাজি মারি, কিন্তু আর আসল যে কাজের বিষয়টা থাকে সেই কাজ করাটা থেকেই কিন্তু ভুলে যাই, হয় পারি না অথবা যোগ্যতা নাই। এখানে এসে ফেডারেশনের সাথে সবসময় কোচের একটা সমস্যা। বিদেশ থেকে আমরা যেই কোচই আনি, সেটা অটোফিস্টারই হোক, অন্য যে কোনো কোচে আসলেই ফেডারেশনের সাথে একটা ঝামেলা বেঁধে যায়। এটি কেন হয়? ভালো ভালো কোচ আমরা এটা কিন্তু নতুন কিছু না। কারণটা হলো যে কোচের চাকরিটা খুবই ভালনারেবল চাকরি। এটা আপনি থ্যাঙ্কলেস জবের মতো। আপনি দেখবেন যে কোচের চাকরি আজকে আছে কালকে নাই। এটা পৃথিবীর সব দেশেই সেরকমভাবে হয়ে থাকে। বাট তারপরেও আপনি যদি কোনো দলকে এগোতে চান, তাহলে কোচকে একটু লম্বা সময়ের জন্য সুযোগটাকে দিতে হবে। যেমন ধরেন, আমি বেশি দূর যাব না, একটা ছোট্ট উদাহরণ দিই। আনচেলত্তি
এই বিশ্বকাপে ব্রাজিলের কোচ হওয়ার আগে কাতরো কিন্তু খুব সম্ভবত 6 মাস বা 7 মাস, খুব বছর 1 বছর সময় পেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এবার। তাকে কিন্তু ব্রাজিল কোচ বের করে দেয়নি, তাকে কিন্তু সামনের 4 বছর পর্যন্ত কিন্তু দায়িত্ব অলরেডি ফেডারেশন দিয়ে ফেলেছে, অর্থাৎ লং টার্ম। আপনি তারপর তিনি যদি ব্যর্থ হন তখন আপনি তার কাছ থেকে জবাব দিতে চাইতে পারেন। আপনি কাউকে যদি সুযোগটা দিতে হয় তাহলে আমি মনে করি যে সেই সময়টুকু দিতে হবে এবং তাকে সেই স্বাধীনতাটুকু দিতে হবে, যেটা আমাদের এখানে সাধারণত কোচরা তেমন পান না বলেই কিন্তু আপনি অনেক সময় বোর্ডের সঙ্গে তাদের এক ধরনের দ্বৈততা তৈরি হয়। এবং এখানে আরেকটা সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় টাকা। আপনি দেখবেন যে কোচের টাকা বাকি পড়ে যাচ্ছে, কোচ বেতন পান না, এফসির কাছে তিনি অভিযোগ করছেন, ফিফার কাছে অভিযোগ করছেন, এমন ঘটনা আমরা দেখেছি। আমি নিজে সাক্ষী, কোচ এসে বাফুফের বারান্দায় আমাদের কাছে অভিযোগ করছেন যে 3 মাসের তার বেতন নেই, তিনি কিভাবে খাবেন, কিভাবে চলবেন। এবং বাংলাদেশের অনেক বিদেশি কোচ ফিফার কাছে আপনি অভিযোগ করেছেন যে তারা বেতন ঠিকমতো পান না। ফিফা পরে বা এফসি পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বাধ্য করেছে কোচের সেই টাকাটা দেওয়ার জন্য, জরিমানা সহ দেওয়ার জন্য, এবং সেই জরিমানা বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুকিয়েছে। তার মানেটা হলো যে আমাদের এখানে ঠিক যেরকমভাবে আপনি একটা অর্গানাইজেশন চলার কথা সেইভাবে অর্গানাইজেশন চলে না। আমি হয়তো এখানে অনেক বড় বড় কথা বলে ফেলছি বা প্রচুর সমালোচনা করে ফেলছি, কিন্তু এটা ঘটেছে বলেই কিন্তু আমরা এটা বলতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শেষ করতে হবে, আপনি যুক্ত করবেন। আমি একটু কাছে যোগ করতে চাই। আমি এই এত বছরের এই মানে প্রবলেমগুলি আমি একটু রিড করতে পেরেছি যে আমাদের ফুটবল ফেডারেশন ফিফা এফসি থেকে মনে হয় 18 থেকে 20 কোটি টাকা পায় কোনো ইয়ে থেকে, বাট আমাদের টোটাল বাংলাদেশ ফুটবল চাইতে গেলে মিনিমাম 80 থেকে 70 থেকে 80 কোটি টাকা লাগে। তার কাছে টাকা নাই, সেই প্ল্যানটা করতে পারছে না। এবং আমাদের ক্লাবগুলি আছে থার্ড ডিভিশন থেকে আমি প্রিমিয়ার লিগ পর্যন্ত ধরি, 60টা ক্লাব আছে। এই 60টা ক্লাবে আমার 150 কোটি টাকার প্রয়োজন প্রতি বছর। তো আমি যদি এই প্রপার সাপোর্টটা যদি দিতে পারি, আমরা মনে করি প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ক্রীড়ামন্ত্রী থেকে আরম্ভ করে ফুটবল ফেডারেশন সহকারে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি, এই টাকার সাপোর্ট ছাড়া আপনি ফুটবল ডেভেলপ করতে পারবেন না, এটা কাস্টমার জানে। এবং এইটা যদি আপনি করতে পারেন, আমার কাছে মনে হয় প্ল্যানিংটা সুন্দর সাজাতে পারেন, আমরা আবার ফুটবলে আবার এগিয়ে যেতে পারবো। আমি টাকার প্রসঙ্গে জাস্ট শুধু একটু ছোট্ট শেষ করি, সেটি হলো যে আপনি এই যে মরক্কোর কথা বললেন, মরক্কোর ফুটবল কিন্তু আপনি দেখবেন যে আপনি সাম্প্রতিক সময় 2010 থেকে এখন পর্যন্ত এই পর্যায়ে এসেছে। মরক্কোর আপনি ফুটবল বাজেট কত জানেন? বাংলাদেশের বাজেটের সমান মরক্কোর ফুটবল বাজেট। তো আপনি সেই বাজেট কি খরচ করার মতো সামর্থ্য বাংলাদেশের আছে? নেই। তো আমাদের যেটা থাকবে আমি মনে করি যে সেটা সেইভাবে বাস্তবসম্মতভাবে সেভাবেই কিন্তু করাটা উচিত। এবং আপনি স্বপ্ন দেখবেন, কিন্তু বিশ্বকাপে খেলার আগে যেটা সাব্বির ভাই বললেন যে আপনাকে আগে এশিয়ায় ভালো করতে হবে, তারপর আপনি ধীরে ধীরে যাবেন। রাতারাতি যদি আপনি মনে করেন যে আমি আজকে বিশ্বকাপ খেলে ফেলবো, চাঁদ পেড়ে নিয়ে আসবো, এই কারণে চাঁদ উঠেছে, চাঁদের আলো আমার খুব ভালো লাগছে, এই কারণে আপনি মই নিয়ে ছাদে চলে গেলেন, কোনোদিন পারবেন না। সেটার জন্য কিন্তু আপনাকে রকেটে যেতে হবে এবং সেই প্ল্যান করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব, কর্নিয়ার কাছে যাব। যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে যুক্ত করতে চান সেটিও করতে পারেন, কিন্তু আপনি যেহেতু গানের মানুষ, আমরা একটা গানের 2-1টা লাইন দিয়ে শেষ করব। ওকে, তাহলে ফুটবলে অনেকগুলো গান এসেছে আসলে এবারও, বাট আমার যে পছন্দের একটা গান আছে ওয়াকা ওয়াকা, তাহলে সেটা 2 লাইন করে। You're a good soldier, choosing a battle. Pick yourself up, dust yourself off, back in the saddle. You're at the front line, everyone's watching. You know it's serious, we're getting closer, this is not over. The pressure's on, you feel it. You gotta fall, believe it. When fall, get up, oh, oh. And if you fall, get up, eh, eh. Samina, mina, zankaleva. Cause this is Africa. Samina, mina, eh, eh. Waka, waka, eh, eh. Samina, mina, zankaleva. Cause this is Africa. বিশ্বকাপের এটা থিম সং ছিল। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, স্পেনের হাতে বিশ্বকাপের ট্রফি উঠেছে, আর 4 বছর পর আবারও হয়তো বিশ্বকাপের বাঁশি বাজবে, কিন্তু সেই বিশ্বকাপে আমরা নতুন কোনো দেশকে হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখব, হয়তো জন্ম নেবে নতুন কোনো কিংবদন্তি। তার পাশাপাশি সেই সময় জুড়ে কোটি মানুষের হৃদয়ে থাকবে ফুটবল। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।